আব্বু, আমাদের তো সামার ভ্যাকেশন চলছে, তুমি না বলেছিলে আমাদের নিয়ে কক্সবাজার যাবে? বলেছিলাম নাকি? এখনই ভুলে গেছো? আমরা দুজনে মিলে কত প্ল্যান করেছি জানো? সমুদ্রে সাঁতার কাটবো, ঝিনুক কুড়াবো, মাছ ধরবো। কিন্তু আজকের ইভিনিং ফ্লাইটে আমাকে একটু ব্যাংকক যেতে হবে। ফ্লাইং ক্লাবের জন্য দুটো হেলিকপ্টারের ডিটটা আজই ফাইনাল করতে হবে। ফিরতে ফিরতে তো 3-4 দিন লেগে যাবে। না না আব্বু, আমি কক্সবাজারে যাব। আম্মু, তুমি আব্বুকে বলো না। ব্যাংকক পরে গেলে হয় না? সুমনা, বোঝার চেষ্টা করো। বিদেশি পার্টিদের একটা শিডিউল আছে, ওরা তো আর আমার জন্য সেই শিডিউলটা চেঞ্জ করবে না। এক কাজ করো না, তোমরা দুজন আমার সাথে ব্যাংকক চলো, ওখানেও দেখা সবকিছু আছে। সুমনা, কি হয়েছে সুমনা? সুমনা, 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 ডাক্তারকে ফোন কর। জি স্যার। ডাক্তার চাচু, আমার আম্মুর কি হয়েছে? কিছু না, তোমার আম্মু দুদিনে সুস্থ হয়ে যাবে। আম্মু, আম্মু। কাউসার, আই এম সরি আসিফ, থরো চেক আপ না করে আমি কিছুই বলতে পারছি না। তবে ভাবিকে কনস্ট্যান্ট অবজারভেশনে রাখতে হবে। আমি ক্লিনিকে গিয়ে একজন নার্স পাঠিয়ে দিচ্ছি, সেই সব সামলে নেবে। আমি তাহলে আসি। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। সুমনা, সুমনা, এখন কেমন লাগছে সুমনা? ভালো। তুমি ব্যাংকক যাওনি? আগে তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর সব হবে। কিন্তু ব্যাংককের এই পার্টির ডিলিংটা মিস হয়ে গেলে তোমার ফ্লাইং ক্লাবের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। ওরা বারবার ফোন করে তোমার ডিপার্চার টাইম জানতে চাচ্ছে। বাদল, বোঝার চেষ্টা করো। সুমনাকে এই অবস্থায় ফেলে রেখে আমি কি করে ব্যাংকক যাব? ওর দিকে কে খেয়াল রাখবে? কেন, আমরা তো আছি। তাছাড়া ডাক্তার কাউসার বললেন নার্স পাঠিয়ে দিচ্ছেন, সো ইউ হ্যাভ নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট। কিন্তু ব্যাংককের পার্টি আমাদের যে রেটে হেলিকপ্টার দিচ্ছে, সেই রেট আমরা কোথাও পাবো না। যেতে তোমাকে হবেই। তোমার সন্তানের ভবিষ্যতের জন্য এই ডিলটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিন্তু বাদল, তোমার ভাবির দিকে কিন্তু তোমাকেই খেয়াল রাখতে হবে। আহা, তুমি ভুলে যাচ্ছ ব্রাদার, মায়ের পেটের ভাই না হলো আমি তো তোমার ভাই। ম্যানেজার হিসাবে নয়, অন্তত ভাই হিসাবে তো আমাকে বিশ্বাস করতে পারো। ডোন্ট ওয়ারি, ভাবির সব দায় দায়িত্ব আমার। এই নাও তোমার পাসপোর্ট আর টিকিট, রাত 8টায় রিপোর্টিং। প্লিজ আব্বু, তুমি যাও না। আম্মুর শরীরটা খুব খারাপ। আব্বু প্লিজ আব্বু। তোমার আম্মুর জন্য আমি তো আছি। না, শুধু তুমি থাকলে হবে না। আব্বু প্লিজ আব্বু, তুমি যেও না। আমি তোমার ভবিষ্যতের জন্য যাচ্ছি, আমি তোমার জন্য যাচ্ছি আব্বু, তোমার ভবিষ্যতের জন্য যাচ্ছি। ঠিক আছে, যাও রে। হ্যাঁ, আরে বাবা, বাবা, তোমার আব্বু দুদিনের মধ্যে ফিরে আসবে। ভবিষ্যৎ তোর সন্তানের নয় আরিফ, ভবিষ্যৎ আমার সন্তানের। তুই গাছ লাগাবি আর ফল খাবে আমার সন্তান।
আমার একা একা ঘুম আসছে না আম্মু। আয় বাবা, আমার পাশে শো, আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আয়। ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে, পান ফুরালো। আম্মু, আম্মু, তোমার কি হয়েছে? আম্মু, আম্মু কথা বলো। আম্মু, আম্মু ভাই, আম্মু, 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 নিঃশ্বাস নিতে পারছে না। Oh my God! চলো চলো। আম্মু, আম্মু কথা বলো, আম্মু কথা বলো, আম্মু কথা বলো, আম্মু কথা বলো, আম্মু, আম্মু কথা বলছে না কেন? আঙ্কেল, আম্মু কথা বলছে না কেন? তোমার আম্মু আর আমাদের মাঝে নেই, উনি মারা গেছেন। আম্মু! ছিল না ব্রাদার, আমাকে কেউ কিচ্ছু জানায়নি। খবর পেয়ে ছুটে এসে দেখি সব শেষ। বাড়ির আর লোকজন কোথায় ছিল বাদর? আবুল, রহিমা, ড্রাইভার, নার্স কোথায় ছিল ওরা? আমি কিচ্ছু জানি না আসিফ, আমাকে ক্ষমা করে দিও আসিফ। আমি 2 দিনের লেগে দেশে গেছিলাম, আর এদিকে ক্ষেত থেকে কি হয়ে গেল বড় সাহেব। না, আমার মাকে তুমি চলো না। আমার কথা শোন বাবা, তুমি আমার বাবা নাও। বাবা হলে তুমি আমার মাকে এভাবে ফেলে যেতে না, আমার মাকে এভাবে খুন করতে না। কামাচার, আমাকে যাবে না। তুমি একটা খুনি, আমার মাকে তুমি খুন করেছো। তুমি একটা খুনি, আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই।
ডিম পাড়া রাজহাঁস আসছে। 20টা বছর ওর পেছনে আমি নষ্ট করেছি শুধু তোর জন্যে। তোকে আমি ব্যবহার করব আমার দাবার চালের শেষ গুটি হিসাবে। সেদিন আর বেশি দূরে নেই যেদিন আরিফ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সাইনবোর্ডের জায়গায় তোর নামের সাইনবোর্ড ঝুলবে। কেমন বুঝলে আসিফ, সবকিছু ঠিক আছে? গুড জব বাদল, হেলিকপ্টারের পারফরমেন্স আমি হাইলি স্যাটিসফাইড। ডন, বিদেশ থেকে হেলিকপ্টারের স্পেয়ার পার্টস গুলো এসছে? জি আঙ্কেল, এখন ইনস্ট্রাক্টর এলেই আমরা নতুন করে ট্রেনিং প্রোগ্রাম শুরু করতে পারি। গুড। আর নতুন হেলিকপ্টারের ব্যাপারে আমেরিকান কোম্পানির সঙ্গে আলাপ করেছিলে? হ্যাঁ করেছিলাম, ওরা দাম বেশি চাইছে। দেন ট্রাই অ্যানাদার ওয়ান, বাট কুইক। মার্কেটে টিকে থাকতে হলে নতুন প্রজেক্ট শুরু করতেই হবে। কি করলে বাদল? ওসব ডন একাই সামলে নিয়েছে। ভেরি গুড। সত্যি তুমি তোমার বাবার যোগ্য সন্তান। থ্যাংক ইউ আঙ্কেল। বাদল, আমি চাই ডনকে তুমি ফিশারিজের দায়িত্বটাও বুঝিয়ে দাও। ওই একটা সেক্টরে আমাদের লসের পাল্লা দিন দিন ভারী হয়ে যাচ্ছে। লসের পাল্লা শুধু ফিশারিজেরা, অন্য সেক্টরও ভারী হয়ে যাচ্ছে। তুমি কোন সেক্টরের কথা বলছো বাদল? তোমার ছেলে আরিফ, আরিফের কথা বলছি আমি। গতকাল আরিফ টাকা নিয়েছে 1 লাখ, তার আগের দিন 50,000, তার আগের দিন অর্থাৎ 25শে নভেম্বর তারিখে 2 লাখ, তারও আগের দিন 3 লাখ। শিট! কি করছে আরিফ এত টাকা দিয়ে? বাদল, আমার অবর্তমানে তুমি আরিফকে চেক দিতে পারলে না? কি বলছো? তোমার ছেলে তোমার কথাই পাত্তা দেয় না, আর আমার কথা? তুমি নিজেই যেখানে বছরের পর বছর আরিফকে শুধরাতে পারছো না, সেখানে আমি কি করে তাকে ট্যাকেল করব? আসিফ, আমার কথা শোনো। সমস্ত সেক্টরের অ্যাকাউন্টসকে বলে দাও ওরা যেন আরিফকে টাকা না দেয়। কোম্পানি বাঁচাতে চাইলে এছাড়া আর কোনো উপায় আমি দেখছি না। টাকা দেওয়া বন্ধ করার আগে আমাকে জানতেই হবে এত টাকা দিয়ে করছে কি। আঙ্কেল, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? নো নো আঙ্কেল, আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। গো। ওকে, বাই আঙ্কেল। তোমাকে বসতে দেব না।
নার্স, জলদি ট্রলি নিয়ে এসো। মিস্টার আরিফ, আপনাকে তো অসুস্থ মনে হচ্ছে। আর ইউ ফিলিং অলরাইট? আমার কিচ্ছু হয়নি। এই মাসুম শিশুটিকে বাঁচান। ও অ্যাক্সিডেন্ট করেছে। ও ও আমাকে সাহায্য করতে চেয়েছিল। এখন ও সাহায্যের প্রয়োজন। যত টাকা লাগে লাগুক আমি দেবো, সব আমি দেবো। নার্স, ওকে তাড়াতাড়ি ওটিতে নিয়ে যাও। কুইক কুইক। রতন! রতন! বাবা রতন! মিস্টার আরিফ, উঠুন। রতন! বাবা প্লিজ রতন! চিৎকার করবেন না। আপনার সন্তান সুস্থ আছে। উনি আপনার সন্তানকে বাঁচিয়েছেন। আপনার অশেষ মেহেরবানি। আপনি আমার সন্তানকে বাঁচিয়েছেন। মা, সন্তান। আরে আমি জানি সন্তানের জন্য মা আর মায়ের জন্য সন্তান। ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন। এই টাকাটা রাখুন। 50,000 টাকা আছে। আরো লাগলে সরাসরি আমার কাছে চলে আসবেন। এই যে আমার কার্ড। শুধু একটা অনুরোধ, আপনার সন্তানকে কোলছাড়া করবেন না। একা ওকে রাস্তায় বের হতে দেবেন না। ওকে? আমার ওকে। রতন! সিটি ক্লিনিক থেকে আরিফ ভাইয়ের নামে 2 লক্ষ টাকা একটা বিল এসেছে। টাকাটা কি দিয়ে দেবো? হোয়াট ইজ দিস? এত টাকা? আরিফ ভাই একটা বাচ্চা ছেলের ব্রেনের সার্জারি করিয়েছেন, তাই না? এ তো দেখছি দিন দিন অধঃপতনে যাচ্ছে। এভাবে চললে তো রাজার রাজত্বই শেষ হয়ে যাবে। ডন, তুমি একটা টাকাও বিল দেবে না। না ডন, টাকাটা দিয়ে দাও। আমার ফার্মের এত বছরের রিপুটেশন একটা সামান্য চেকের জন্য নষ্ট হোক, তা আমি চাই না। ঠিক আছে। ওয়েল জেন্টলম্যান, সরি ফর দ্য ইন্টারাপশন। প্লিজ ক্যারি অন। শহরের কেন্দ্রস্থলে আমাদের একটা মিডল ক্লাসের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স প্রয়োজন। তাহলে দেখবে ক্লায়েন্টরা ঝাঁপিয়ে পড়ছে। সবই বুঝলাম, কিন্তু এমন সুইটেবল জায়গা খুঁজে পাওয়া তো মুশকিল। জায়গা আমাদের হাতেই আছে চৌধুরী। হাতেই আছে? কোথায়? কেন, সুমনা বস্তি? সুমনা বস্তি? কি ভাবছো আসিফ? জায়গাটা ভাবির, কিন্তু তার অবর্তমানে তুমি তো সেই জায়গার মালিক। তুমি অর্ডার করলেই বস্তি খালি করিয়ে আমরা কাজ শুরু করতে পারি। কিন্তু বাদল, সুমনার নামের আমার ওই একটাই স্মৃতি। ভাবির স্মৃতি অক্ষুণ্ণ রাখার জন্য কমপ্লেক্সের নামটা ভাবির নামে রাখবো। সুমনা কমপ্লেক্স, সুন্দর নাম। ঠিক আছে, যা ভালো মনে হয় করো, কিন্তু কোনো ঝামেলা যেন না হয়। তুমি কিচ্ছু ভেবো না, ওদিকটা আমি দেখবো। ছোট সাহেব ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবো না। বস্তির লোকদেরকে তোরা মারধর করছিস, সেই বস্তির মালিক আরিফ চৌধুরী।
ওস্তাদ আসিফ চৌধুরী আর বেটা কন্টাকের মাঝে বাপকে আর পোলাকে আসিফ চৌধুরী আমাকে বস্তি খালি করার কন্ট্রাক্ট দিছে। এই জায়গা আসিফ চৌধুরীর না, এই জায়গা আমার মায়ের। সেই কথা তোর বাপ রেগে গো মাকড়া উড়ে যায়। আজকে না হয় ওরা চলে গেছে, কিন্তু কালকে তো আবার আইবো, তখন কি করুন? ছোট সাহেব বসতে চাই আমরা করে যাবো। তোমাদের কোথাও যেতে হবে না, এই বস্তিতে তোমরাই থাকবে, কিন্তু জবাবদিহি করতে হবে তাকে যিনি বস্তি ভাঙার আদেশ দিয়েছেন।
হোয়াট ইজ দিস? দেখতে পাচ্ছেন না আমি চেঞ্জ করছি? যান, বেরিয়ে যান। মৌ, উনি মিস্টার ডন, আমাদের শো এর স্পন্সরের ব্যবস্থা উনি করেছেন। তাতে আমার কিছু যায় আসে না। প্লিজ আপনারা যান। আহা, বোঝার চেষ্টা করো মৌ, আমাদের নেক্সট শোটাও উনি স্পন্সর করবেন, বাট তার বিনিময়ে তোমাকে ওনার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে হবে। মানে আপনি কি বলছেন এসব? রিল্যাক্স মিস মৌ, আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে সরাসরি আমার গেস্ট হাউসে যাব, কিছুক্ষণ আনন্দ ঘন সময় কাটাবো। তাহলে নেক্সট শো স্পন্সর করতে আমার কোনো আপত্তি থাকবে না। এত তারা কিসের? গেস্ট হাউসে যাবার সময় না থাকলে চলো এখানেই না হয়। শিল্পীদের কাছে মেকআপ রুম খুব পবিত্র জায়গা। এখানে যারা নোংরা কথা বলে তাদেরকে আমরা এভাবে সাহায্য করি। গুড বাই মিস্টার ডন অ্যান্ড গুড নাইট। আর মিস্টার রহিম, ভবিষ্যতে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে আমি আপনাকে পুলিশে দেব। সরি মিস্টার ডন। তুই সরি বললে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু যে চড় দিয়েছে তাকে সরি বলানোর ব্যবস্থা আমি করে নিচ্ছি। কোবরা, মিস মৌ গেটের দিকে যাচ্ছে, ওর হাত মুখ বেঁধে ওকে গাড়ির পেছনে তুলে নাও। আজ ওকে আমি বুঝিয়ে ছাড়বো সরি কিভাবে বলতে হয়। ওকে বস। বলো মামা, বলো মামা, আইতাছি ছোট সাপ। মামা সরে যাও, ও তোমাকে মেরে ফেলতে চেয়েছিল, আজ ওকে আমি মেরে ফেলবো। ভুলু মামার জন্য আজ তুই বেঁচে গেলি। যা, আট শালা। ছোট সাহেব, বাড়ি চলেন। মামা, গাড়ির ভেতর থেকে শব্দ করছে কে? চিন্মুত না তো? দাঁড়াও, দেখছি।
আপনি এই গাড়ির ব্যাগ ডালে কি করে এলেন? ওরা ওরা আমাকে কিডন্যাপ করে নিয়ে যেতে চেয়েছিল। যেভাবে সাজগোজ করেছেন তাতে তো আপনাকে তুলে নিয়ে যাবারই কথা। পশু বলে আপনাকে ব্যাগ ডালে ভরেছিল, মানুষ হলে তো কোলে করেই নিয়ে যেত। কি বলছেন? খারাপটা কি বললাম? এত রাতে এরকম পোশাকে রাস্তাঘাটে ঘোরাফেরা করে একমাত্র বাজে মেয়ে মানুষ, আই মিন কলগার্ল। কি? হ্যাঁ, কলগার্ল। আপনাকে তো তার চেয়ে আমার বেশি কিছু মনে হচ্ছে না। নিশ্চয় ওদের সাথে টাকা নিয়ে বনিবনা হয়নি, তাই কিডন্যাপ করেছে। আপনি আমাকে বাঁচিয়েছেন, তাই আপনাকে কটু কথা বলা আমার শোভা পায় না। কিন্তু আপনি আমাকে সেই গালি দিয়েছেন যে গালি প্রত্যেকটা নারীর জন্য সবচেয়ে অপমানের, সবচেয়ে নীচ সে পরিচয়। ওরা যদি আজ আমাকে তুলে নিয়ে গিয়ে নষ্ট করত, তাহলে বোধহয় এর চেয়ে কষ্ট আমার হতো না। দেখতে যান, চলুন চলুন আমার সাথে, দেখে যান আমার প্রাসাদ, দেখে যান কে আমি, কি আমি, কোথায় থাকি। আসুন, আমার সাথে আপনাকে আসতেই হবে। আসুন। এত দেরি করে এলি মা? হ্যাঁ বাবা, সমাজের ভদ্রলোকদের চেহারা চিনতে গিয়ে দেরি হয়ে গেল। এখানে এখানে বসো বাবা, বসো। আপু, আপু, আমার রং পেন্সিল এনেছিস? না রে ভাই, কাল এনে দেবো। তুই খেয়েছিস? তোকে একা ফেলে আমি খাই নাকি? আমার জন্য অনেকক্ষণ ধরে বুঝি না খেয়ে আছিস। যা, হাত মুখ ধুয়ে আমি তোর খাবার দিচ্ছি। আচ্ছা যা। তোর সাথে কারা এসেছে? তোর বন্ধু বুঝি? না বাবা, কিছু সন্দেহপ্রবণ মানুষ, যাদের চোখ খুলে দিতে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছি। তুই এসো বাবা, ঘুমোবে, এসো। চলেন ছোট সাহেব। দাঁড়ান। কেমন দেখলেন আমার প্রাসাদ? বাড়িঘরের অবস্থা দেখে কি মনে হচ্ছে আমি দেহ বিক্রি করি? এই মোর যদি দেহ বিক্রি করত, তাহলে আজকে ওই গাড়ির ব্যাগ ডালায় মোয়ের স্থান হতো না। উল্টো মোয়ের বাড়ির সামনে লাইন ধরে আপনার মতো বড় লোকের বিক্রি যাওয়া ছেলেরা গাড়ি নিয়ে অপেক্ষায় থাকতো। আমি বিক্রি করি আমার শিল্প, আমার কলা। আমি নাচি, অনুষ্ঠানে নাচার জন্য আমাকে ভাড়া করে নিয়ে যাওয়া হয়। বিনিময়ে যা পাই তাই দিয়ে অন্ধ বাবা আর পঙ্গু ভাইয়ের চিকিৎসা চালাই। এরপরও কি আমাকে বলবেন কলগার্ল, রাস্তার মেয়ে? গায়ের পোশাক আজকে আমার চরিত্র বদলে দিয়েছে। পোশাকটা কিসের জানেন? যেখানে নিতে ছিলাম সেই পোশাক। লোভী হায়নার দল আমার পোশাক চেঞ্জ করার আগেই আমাকে চলে আসতে বাধ্য করেছে। শিক্ষা দেবার জন্য একজনের গালে চড় মেরেছিলাম বলে ওরা আমাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল। সুন্দরী বলে সবার নজর থাকে এই দেহের উপরে। মনে হয় সুযোগ পেলে ঝাঁপিয়ে পড়ে ওরা খাবে নেবে আমার শরীরের চামড়া, মাংস, সবকিছু। ওদের হাত থেকে বাঁচার জন্য প্রতিনিয়ত আমাকে যুদ্ধ করতে হয়, যুদ্ধ করতে হয় নির্মম দারিদ্রতার সাথে। আর আপনি আমাকে বললেন কলগার্ল, কি আমার প্রাপ্য? বলুন, জবাব দিন। চলো মামা। শুনুন, আমার বাড়িতে এনে আপনাদেরকে কষ্ট দিয়েছি, পারলে ক্ষমা করবেন। আমি নিঃস্ব হতে পারি, কিন্তু চরিত্রহীন নই। আমার দারিদ্রতাই আমার অহংকার। আল্লাহ হাফেজ। কি ভাবতেছে? জীবনে প্রথম আমার মধ্যে অনুশোচনা হচ্ছে। তুমি ওর চোখের অশ্রু ফোঁটা দেখেছো মামা? ওই অশ্রুর ফোঁটা ওর না বলা অনেক কষ্টের সাক্ষ্য দিয়ে গেছে মামা। ওকে ওই কথা বলা উচিত হয়নি মামা। কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা আমি ভালো করে জানি বাবা। যদি জানিস তাহলে বোকার মতো আরিফের সঙ্গে সরাসরি সংঘর্ষে যাস কেন? আমার বাড়া ভাতে ছাই দেবে আর আমি তাকে তাকে দেখবো? বোকা ছেলে, টেকনিক্যালি সবকিছু ডিল করতে হয়, ভুলে যাচ্ছিস কেন?
আরিফের নাম করে টাকা সরিয়ে এমনিতে আসিফের মাথা গরম করে রেখেছি। এবার শুধু সুযোগ বুঝে আঘাত হানতে পারলেই পুরো আসিফ কনসোর্টিয়াম আমাদের হাতের মুঠোয়। সেই সুযোগ আসিফ তোমাকে দেবে কেন? সুযোগ দেবে না, সুযোগ নেব। এই জন্যে খুশবুর সাথে আরিফের বিয়ের একটা ছোট্ট নাটক আমাকে করতে হবে। কি বলছো ড্যাড? আমার বোনের বিয়ে হবে ওই মাতালটার সাথে? মাতাল বলি সেই বাড়িতে সবকিছু হাত করে নেবার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে সব দেখছিলে বুঝছি। দেখো, তোমার কাছে আমার লুকোনোর কিছু নেই। কারণ কি বলো তো? কারণ তোমাকে আমি ভালোবাসি। আমি আসছি বুদ্ধু। আই উইল বি রাইট দেয়ার। চোলাই মদের ফ্যাক্টরির মালিকের নাম কি বল? দানায় দানায় লেখা আছে খানে আলার নাম, আর গুলিতে গুলিতে লেখা আছে মরনে আলার নাম। এবার আমি দেখবো এই বুলেটটার মধ্যে তোর নাম লেখা আছে কি না। মালিকের নাম কাটা বাচ্চু। আমি তুমি তার ডিউটি হলে তুমি দরজা বন্ধ করছো কেন? আমি মরে গেলেও তোমার ডিউটি শেষ হবে না, তাই বাধ্য হয়ে ডিউটির মধ্যে আমার সব কথা তোমাকে শুনতে হবে। ওহো, কেন ছেলে মানুষের করছো খুশবু? কোন সিনিয়র অফিসে দেখে ফেললে বিপদে পড়ে যাবো। কিচ্ছু হবে না, লেডিস ফার্স্ট। আগে আমি, তারপর তোমার ডিউটি। ওহো, কি বলতে এসেছো? ঝটপট বল হতো। এত তাড়া কিসে? আস্তে আস্তে বলি। বোঝার চেষ্টা করো খুশবু, আমি এখনো ডিউটিতে। রাখো তোমার ডিউটি। এদিকে আমার বিয়ে হয়ে যাচ্ছে, আর মনে আছে তোমার ডিউটি নিয়ে? বিয়ে হচ্ছে? কার? কার আবার? আমার। এত করে তোমাকে বলেছি, বাবাকে বলে আমাদের বিয়ের দিনটা একটু পাকা করে নাও। শুনলে না তো? এখন কি করবে? কি আর করবো? তোমার বিরহে দুর্দাস হয়ে মদের বোতল হাতে নিয়ে বলবো, পার্বতী 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 তুমি কোথায়? না না, সরি সরি সরি, বলবো খুশবু তুমি কোথায়? তুমি কাঁদবে, আর আমি চিনি না জানি না এমন একটা লোকের সাথে সংসার করবো। আরে কত চাল করবে? এখন বিরক্ত করো না তো, হাতে আমার অনেক কাজ। আমার সাথে প্রেম করার তো তোমার একটা কাজ। আহা, যদি আমার বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য জোর করে, তখন আমি বাড়ি থেকে সোজা পালিয়ে এসে তোমার বাড়িতে উঠবো। আর তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি না থাকো, তাহলে আমি ধানকে নিচে পড়ে সুইসাইড করবো। নিচে কেন? ও মা, বাসটাকে নিচে পড়লে বুঝি ব্যথা পাবো না? সত্যি বলছি সোহেল, তোমাকে যদি না পাই এই জীবন আমি রাখবো না। সত্যি 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 সত্যি। কি সাহেব আলী, ভালো? জি ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বসুন। বসুন বসুন। আমি তো মন্ত্রীও না এমপিও নই, আমাকে এভাবে সালাম দিতে হবে না। বসুন। ছোট সাহেব, অনেকদিন পর আপনি অফিসে এলেন তো তাই। জেলখানায় যত কম আসা যায় ততই ভালো। হ্যাঁ? আরে কিসিঞ্জার সাহেব, চোখে পানি কেন? এনিথিং রং?
স্যার স্যার আমার মা হাসপাতালে, এখানে যে বেতনে চাকরি করি তা দিয়ে আমার মা চিকিৎসা হবে না। আমি এখন কি করব স্যার? ক্যাশিয়ার সাহেব। জি স্যার। কিসিঞ্জার সাহেবের মায়ের চিকিৎসার জন্য 50,000 টাকা দিয়ে দিবেন। বাট স্যার। আহা, কোনো কিন্তু না, আমি বলছি দেবেন। জি স্যার। কিসিঞ্জার সাহেব, আপনার মাকে বলবেন তার এক ছেলে এখনো বেঁচে আছে, আমি থাকতে সে বিনা চিকিৎসায় মরবে না। ওকে? আরে আম্বর আলী, আমের ভিতরে বড়া আর বড়ার ভিতরে হালি। তুমি আমার আম্বর আলী, কেমন আছো? ভালো আছি স্যার। মুখ শুকিয়ে শুকতলা মতো হয়ে আছে, আর তুমি বলছো ভালো? কি হয়েছে বলো? আপনি আমাদের জন্য অনেক করেছেন স্যার, আর কত করবেন স্যার? আহা, কি হয়েছে বলো না। আমার বোনটা বিয়ে দিতে পারছি না স্যার, গহনা কাপড় অন্যান্য সব মিলে প্রায় 2 লাখ টাকা খরচ স্যার। এত টাকা আমি কোথায় পাবো স্যার? কেন? এ ভাই দেবে। ক্যাশিয়ার সাহেব। স্যার। আম্মুরকে আগামীকাল সকালে 2 লাখ টাকা দিয়ে দেবেন। কিন্তু স্যার। আহা, কোনো কিন্তু নয়, আমি বলেছি দেবেন। ওকে? না আরিফ, ওকে নয়। হোয়াট ডু মিন? আমার টাকা আমি দিব, আপনি বাধা দেবার কে? আসিফ বারণ করে দিয়েছে, তার অনুমতি ছাড়া তুমি আর একটি টাকাও বাজে খরচ করতে পারবে না। হোয়াট? বাজে খরচ? লাস্ট ইয়ারের স্টেটমেন্ট তো দেখলাম। মিস্টার আসিফ চৌধুরী, আপনি ক্যাশিয়ারকে টাকা দিতে বারণ করেছেন কেন? প্রশ্নের উত্তর তুমি পরে পাবে। এই মুহূর্তে মিটিংটা আমার কাছে খুবই জরুরি। নো মিস্টার আসিফ, নো। এর চেয়ে বেশি জরুরি আপনার কর্মচারীদের মুখের হাসি, তাদের মনের শান্তি, যাদের পরিশ্রমে আজ আরিফ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ গড়ে উঠেছে। কিন্তু আপনি ক্যাশিয়ারকে টাকা দিতে বারণ করেছেন কেন? ওই টাকার মায়া না করে তুমি লাখ লাখ টাকা উড়িয়ে দেবে, আর আমরা হা করে দাঁড়িয়ে দেখবো? শরাব! কথার মাঝে নাক গলানো আমি পছন্দ করি না। আমিও তোমার অপচয়কে পছন্দ করি না। কষ্ট করে উপার্জন করলে বুঝতে টাকার মূল্য কত। আমার কাছে টাকার চেয়ে অনেক মূল্যবান গরিবের মুখের হাসি, ওদের সুখ দেখলে আমি মনে শান্তি পাই। অন্তত এইটুকু আমাকে করতে দিন। না, সবকিছুর একটা লিমিট আছে। আমি তোমাকে লিমিট ক্রস করতে দেবো না। কিন্তু আমি থামবো না মিস্টার আসিফ। আপনার টাকা আমি খরচ করতেই থাকবো, আমাকে আপনি বাধা দিতে পারবেন না। ক্যাশিয়ার সাহেবকে বলে দিবেন কিসিঞ্জার আর আম্মুরকে টাকা দিয়ে দিতে। এই ফার্নিচার গুলো তাড়াতাড়ি নামা। আমার প্রতিটি পছন্দ, প্রতিটি ভালো লাগাকে আপনি গলা টিপে হত্যা করতে চাচ্ছেন, কিন্তু কেন? একটা রাস্তার মেয়েকে নিয়ে আমি তোমার সঙ্গে আলোচনায় যেতে চাই না। কাকে আপনি রাস্তার মেয়ে বলছেন? মৌকে, যে নিজের আত্মসম্মান বোধ বাঁচানোর জন্য কঠিন দারিদ্রতাকে হাসি মুখে মেনে নিয়েছে, তাকে? মৌ গরিব হতে পারে, কিন্তু রাস্তার মেয়ে নয়। যে মেয়ে টাকার বিনিময় মঞ্চে নাচ গান করে বেড়ায়, সেই মেয়ে কোনোদিন এই বাড়ির বউ হতে পারে না। আপনার কাছে বাড়ির বউ হতে না পারে, কিন্তু আমার বুকের প্রতিটি স্পন্দনে লেখা আছে মনের নাম। বউ আমার জীবন, বউ আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। পৃথিবীর সবকিছু আমি ত্যাগ করতে পারি, কিন্তু বউকে আমি ত্যাগ করতে পারবো না। পারতে তোমাকে হবেই, হ্যাঁ পারতে তোমাকে হবেই। একটা নষ্টা মেয়ের জন্য এই বংশের মান ইজ্জত আমি ধুলে মিশিয়ে দিতে পারি না। মিস্টার আসিফ, বউকে নিয়ে আর একটা কটু কথা বললে আমি ভুলে যাব আপনি আমার জন্মদাতা পুরুষ। আর একটা কথা নয়। গেট আউট, গেট আউট। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ির থেকে। থ্যাংক ইউ মিস্টার আসিফ, থ্যাংক ইউ। আমি এই দিনটির অপেক্ষায় ছিলাম। আপনি
আপনার অহংকার আর আভিজাত্যের আদালতে নিজের ছেলেকে ফাঁসি দিয়ে দিলেন, ফাঁসির রায় দিয়ে দিলেন, ভেঙে দিলেন সেই দেয়াল যা এতদিন আমাকে এ বাড়িতে আটকে রেখেছিল। আজ আজ আপনি আমাকে একটা মুক্ত করে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। এই আরিফ সম্পর্কের দাবি দিয়ে আর কোনোদিন আপনার সামনে এসে দাঁড়াবে না। আজ থেকে আরিফ বাঁচবে সম্পূর্ণ নিজের পরিচয়, নতুন নতুন মানুষ হিসাবে। সম্পর্কের বাঁধন থেকে আজ আমি আপনাকে মুক্ত করে দিয়ে গেলাম। আজ আমি আপনাকে মুক্ত করে দিয়ে গেলাম, মুক্ত করে দিয়ে গেলাম। থামো ভাই, থামো। আসো মা, আসো। ওই দেখো কেমন শিশুর মতো ঘুমাইতে রয়েছে। সারা রাত বুঝাইও বাড়ি ফেরত নিতে পারলাম না। তুমি আর একটু বুঝাও মা। আরিফ, 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 তুমি? হ্যাঁ আমি। তুমি সারা রাত এই খোলা আকাশের নিচে এই পার্কে কেন আরিফ? এটাই যে আমার ঠিকানা মৌ। না আরিফ, না। এই আবেগপ্রবণ সিদ্ধান্ত তুমি নিও না। আমি সব শুনেছি। তুমি বাসায় ফিরে যাও। তোমার বাবার টাকা ছাড়া তোমার চলবে না। চলবে মৌ, চলবে, খুব চলবে। আজ আমি একেবারে মুক্ত একজন সাধারণ মানুষ, যার মাথার উপর কোনো কোটিপতি বাবার ছায়া নেই, নেই কোনো অর্থ সম্পদ আর বৃত্তের প্রাচুর্য। কিন্তু তুমি যাই বলো আরিফ, এত কষ্ট তোমার সহ্য হবে না। আমার জন্য শুধু শুধু তোমার জীবনটাকে নষ্ট করো না। এই পৃথিবীতে সুন্দরভাবে বাঁচতে হলে টাকার প্রয়োজন আছে। তোমাকে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকতে হবে? আমি তো অনেক আগেই মরে গেছি, যেদিন আমার মা পৃথিবী থেকে চলে গেছে। এই আরিফকে তুমি যা দেখছো, এ শুধু একটা কঙ্কাল। তুমি যাও, আমাকে আমার মতো বাঁচতে দাও। না, এভাবে আমি তোমাকে মরতে দেব না। তুমি আমার সাথে চলো। কোথায়? আমার বাসায়। না, আমি সেখানেই থাকবো, যেখানে আমার মা গরিব দুঃখী অসহায় মানুষের জন্য ঠিকানা তৈরি করে গেছে। আমার মায়ের সেই ঠিকানা সুমনা বস্তিতে। ঘরের জিনিসপত্র সব ঠিকই আছে ছোট সাহেব। এখন থেকে আপনি এখানেই থাকবেন। এই নিন চাবি। এখনো সময় আছে ছোট সাহেব, বাসায় ফিরে চলেন। না মামা, ওটা বাড়ি না, কবরস্থান। ওখানে মানুষ থাকে না, থাকে থাকে মৃত লাশ। ছোট সাহেব, এত কষ্ট আপনার সহ্য হইব না। আমি বড় ক্লান্ত মামা, আমি বড় ক্লান্ত। এই সুমনা বস্তির মাটিতে মিশে আছে আমার মায়ের নাম, মিশে আছে আমার মায়ের গন্ধ। আমি এখানে থাকবো মামা, আমি এখানেই থাকবো। তারপর ডন বলো, আরিফ আজ কত নিয়েছে? 10 লাখ না 20 লাখ? কি আরো বেশি? জি না, আজ তো উনি কোনো টাকাই নেননি। টাকা নেয়নি? আসতে পারে বড় সাহেব? এসো এসো, ভুলো এসো। আরিফের হয়ে ওকালতি করতে এসছো বুঝি? ওকে বলে দিও, ওকে আর আমার প্রয়োজন নেই। কত চেয়ে পাঠিয়েছে আরিফ?
20 লাখ না 30 লাখ? জি না বড় সাহেব, ছোট সাহেব এই জিনিসগুলো ফেরত পাঠাইছে। ছোট সাহেব কইছে আপনার কামের কোনো কিছু তার দরকার নাই। কি ভেবেছো? হ্যাঁ, কি ভেবেছো? ঢাকা শহরের টাকা পয়সা ছাড়া এইভাবে ও বাঁচতে পারবে? পারবে না, পারবে না, একদিনও পারবে না। ওই গরিবগুলো যখন দেখবে আরিফ তাদের কিছুই দিতে পারছে না, তখন তাকে ছুঁড়ে ফেলবে রাস্তায়, কেউ তার দিকে ফিরেও তাকাবে না। আমি অনেক বুঝাইছি, কিন্তু ছোট সাহেব। ওকে আমার কাছে ফিরে আসতেই হবে বলু। আমার টাকার জন্য হলো ওকে আমার কাছে ফিরে আসতে হবে। তাই যেন হয় বড় সাহেব। মরার আগে বাপ বেটার লড়াইয়ের শেষ দেখা যেন আমি দেখে মরতে পারি। আমি এখন যাই। সালাম আলাইকুম। প্লিজ বাদল, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। যাও। অবশ্যই অবশ্যই, চল। কি করছো? তুমি কি ছেলের মতো পাগল হয়ে গেলে? আমাকে বাধা দিও না বাদল। বুকের ভিতরে যন্ত্রণার আগুন আমি নিভাতে পারছি না। যার জন্য এত পরিশ্রম করে, এত কষ্ট করে এই বিশাল সম্পদের পাহাড় আমি গড়ে তুলেছি, আমার সেই সন্তান আমাকে ভুল বোঝে আজ বাড়ির বাইরে, আমার জীবনের বাইরে। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। যে তোমাকে বাবা বলেই ডাকে না, তার জন্য তুমি কষ্ট পাবে কেন? বাদল বাবা বলে না ডাকলেও চোখের সামনে তো ছিল। অভিমান করে বাবা বলে ডাকিনি, কিন্তু যত রাতই হোক ঘরে ফিরে তো আসতো। দিনের শেষে ওকে দেখে অন্তত শান্তি তো পেতাম। আজ পৃথিবীতে আমাকে বড় নিঃসঙ্গ মনে হয় বাদল। মনে হচ্ছে আমি পৃথিবীতে সবচেয়ে একা, সবচেয়ে একা। তাও আরে তুমি অবাক হচ্ছ কেন? বাড়িঘর ছেড়ে এসেছো, খাওয়া দাওয়া নিশ্চয়ই হয়নি। খিদে পায়নি? বললেই হলো খিদে পাইনি। আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তুমি বসো, আমি খাবার দিচ্ছি। আহা,
লাগবে না মো। লাগবে তো। উঠে বসো। আহা মো, ইচ্ছে করছে না। আচ্ছা, আমি খাইয়ে দিচ্ছি। কি হলো, এইভাবে কি দেখছো? তোমাকে। আমার মাঝে এভাবে দেখার কি আছে? অনেক কিছু। যদি কবি হতাম, কবিতা লিখে ফেলতাম। আর কবিতা লিখতে হবে না, এই নাও খাও। কি হয়েছে তোমার? আরিফ, কি হয়েছে তোমার আরিফ? আরিফ, ছোট সাহেব, এনেন পানি মুখে দেন। মামা, মামা, ওর কি হয়েছে? ও এমন করছে কেন? কি আর হইব, যা অনের তাই হয়েছে। সারা জীবন তো বোতলের মদ ছাড়া পেটে কিছুই পড়ে নাই। 2 দিন ধরে ওইটাও বন্ধ। সারাদিন ধরে যে মদ খায়, তার মদ না হলে কি চলে? আমার কিচ্ছু হয়নি মো, আমি ঠিক আছি। আই এম অল রাইট। তুমি একটু রেস্ট নাও, আমি আসছি। পানিটুকু খাই পেলাম। 2 ভরি 10 আনা। কত হবে? 10,000। আচ্ছা দিন। নেন। মা গো, এতদিন তুমি এগুলো খেয়েছো নিজের হাতে, আর আজ আমি তোমাকে খাইয়ে দেব। এসব কি বলছো বউ? কেন, অসুবিধা কোথায়? মদ না হলে তোমার চলবে না আমি জানি। আমি থাকতে তুমি আমার চোখের সামনে মদের জন্য এভাবে কষ্ট করবে আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো? তা হতে পারে না। তাই মায়ের দেয়া বালা বিক্রি করে আমার মদের জন্য মায়ের দেওয়া বালা তোমাকে কে বিক্রি করতে বলেছে? কে বলেছে সেই টাকা দিয়ে মদ কিনে আনতে? আরে মদ তো ছিল বাড়িতে থাকার জন্য আমার কাছে একটা আশ্রয়। মদ ছিল আমার কোটিপতির জন্মদাতা মিস্টার আসিফের সামনে দাঁড়িয়ে তার চোখে চোখ রেখে কথা বলার সার্টিফিকেট, যার প্রয়োজন এখন আর আমার নেই। তুমি ভাবলে কি করে তোমার মায়ের বালা বিক্রি করা টাকা দিয়ে আমি মদ খাবো? জন্মদাতার ধন সম্পদ হয়তো আমি ত্যাগ করেছি, কিন্তু তাই বলে নিজের আত্মসম্মান বোধ আমি ত্যাগ করিনি। আরিফ, এই আরিফ এখনো বেওয়ারিশ লাশ হয়ে যায়নি বউ। আমার পৃথিবীতে কাউকে প্রয়োজন নেই। আমি প্রমাণ করব আমি একাই বাঁচতে পারি। তুমি চলে যাও। গেট লস্ট। আমাকে কিছু একটা করতেই হবে, করতেই হবে। আপনি আমাকে হাসালেন মিস্টার আরিফ। আপনি চাকরি করবেন
আপনার বাবার এত প্রাচুর্য, এত বিশাল ধন দৌলত সাম্রাজ্য, আর আপনি চাকরি করবেন আমার ফার্মে? হাউ ফানি। বাট স্যার, আই নিড দিস জব। মিস্টার আসিফের প্রাচুর্যের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আই এম এ নিউ ম্যান। ওকে, চাকরি আপনি পাবেন, কিন্তু আপনার বাবার রেফারেন্স দিতে হবে। সরি স্যার, মিস্টার আসিফের রেফারেন্সে কোনো চাকরি আমার প্রয়োজন নেই। থ্যাংক ইউ। চালাতেছি, তাতে কি হয়েছে? আরে আমি কি মরে গেছি? না ছোট সাহেব, সারা জীবন যার শরীরে একটা আচর লাগতে দেয়নি, সে নাগায় থাকবো, আর আমি হাত পা লইয়া ঘরে বসে তামাশা দেখবো? না ভুলু মামা, না। বাবা, তুমি ঠেলা গাড়ি চালাবে না। আজ থেকে আমি ঠেলা গাড়ি চালাবো। ছোট সাহেব না, তুমি পারবা না, তুমি পারবা না। পারবো মামা, পারবো। আমাকে পারতেই হবে। সোহেল, তুমি? আরে কেমন আছো? আপনার এই অবস্থা কেন? ও কিছু না, সবই ভাগ্য। ভাগ্য? যার দয়ায় ঢাকা শহরের হাজার হাজার মানুষ বেঁচে আছে, আমার মতো একজন গরিব ঘরের সন্তান, যার টাকায় লেখাপড়া শিখে একজন পুলিশ অফিসার হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, সে কিনা ঠেলা গাড়ি চালায়। যে আরিফকে তুমি দেখেছ, সে ছিল কোটিপতি বিজনেসম্যান আসিফ চৌধুরী সন্তান, যার সময় কাটত মদ আর গরিব দুঃখী সাধারণ মানুষদেরকে নিয়ে। সে আরিফকে আমি গলা টিপে হত্যা করেছি। জীবনকে আমি নতুন ভাবে সাজিয়ে নিয়েছি খোলা আকাশের নিচে। এই হাত দিয়ে ঠেলা গাড়ি চালাই, ব্যাস খুব ভালো আছে। যাকগে, তোমার কথা বলো। না আরিফ ভাইয়া, না, আমি আপনাকে এইভাবে শেষ হয়ে যেতে দেবো না। আমি আপনাকে ঠেলা গাড়ি চালাতে দেবো না। আপনি আমার সাথে আসুন প্লিজ। আরিফ ভাইয়া, আপনি চলুন। সোহেল, তুমি বুঝতে পারছো না। কো পারছি, আমি সব বুঝতে পারছি। যে হাত সব সময় আমার চোখের পানি মুছে দিয়েছে, আমার মুখে হাসি ফুটিয়েছে, সেই হাত আজ ঠেলা গাড়ি টানছে। এই দৃশ্য আমি দেখতে পারবো না। না সোহেল, না, আমাকে আমার যুদ্ধ একাই করতে দাও। না আরিফ ভাই, আপনাকে আমার সাথে যেতেই হবে। আজ আপনাকে আমার খুব প্রয়োজন। আপনাকে ছাড়া আমি কোনোদিন কোনো সিদ্ধান্ত নেইনি। আজ আমার জীবনেও এমন এক প্রশ্নের জন্ম হয়েছে, যার উত্তর আপনি ছাড়া বের করা সম্ভব নয়। কেন, কি হয়েছে সোহেল? আগে আমার সাথে চলুন, সব বলছি। আসুন ভাইয়া, আসুন, বসুন বসুন। খুশবু, এই খুশবু, দেখো কে এসছে। আসসালামু আরিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে খুশবু, তুমি? আরে ভাইয়া, আমি ওকে ভালোবাসি। আমরা দুজন দুজনকে বিয়ে করতে চাই, কিন্তু ওর বাবা কিছুতে মেনে নিচ্ছে না। কেন? তুমি একজন পুলিশ অফিসার, ভালো ছেলে, এখানে বাদল আঙ্কেল আপত্তি করবে কেন?
ড্যাডি আমাদের সম্পর্কটাকে মেনে নিচ্ছে না, আমাকে অন্য জায়গায় বিয়ে দিতে চায়। সোহেলকে ছাড়া আমি বাঁচবো না আরিফ ভাই, আমি বাঁচবো না। ঠিক আছে, আমি দেখছি তোমরা ম্যাচিউরড, নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেবার অধিকার তোমাদের আছে। আজই তোমাদের বিয়ে হবে, আমি সব ব্যবস্থা করছি।
একটু কাছে তুই আমি ফুলের বাসরে আধো আলো থাকে হবে সুখের মিলন এই মধুর ভালোবাসাতে যাবে হারিয়ে দুজন। না তখন আমার কোনো কাম হইব না, আমার নতুন লোক রাখবো, নইলে তোরা আমারে টুকরি দিয়া মসজিদের বাইরে বসাই দিবি ভিক্ষা করতে। বিক্রি করবে কেন? ক্ষতিপূরণ হিসেবে 3 কোটি টাকা পেলে চলবে না? 3 কোটি টাকা? আমার লগে মস্করা করতে আছে না তো? আসিফ চৌধুরী কিছুক্ষণ আগে 3 কোটি টাকা ক্যাশ তুলেছে ব্যাংক থেকে গাজীপুর ফ্যাক্টরির লেবার পেমেন্ট দেওয়ার জন্য। চাইলেই তুলে নিতে পারো। সাব্বাস, এতদিনে একটা কামের কন্ট্রাক্ট দিছো পার্টনার। মনে করো কাম হয়ে গেছে। সাকসেসফুল হলে 50-50। পয়সা ধন দৌলত প্রচুর থাকলেও ভাববেন না আপনি নিরাপদ। মাস্তান গুন্ডারা সবসময় আপনার আশেপাশে উৎপেতে বসে আছে, সুযোগ পেলেই তারা সৎ ব্যবহার করবে। তাই বলছি একটু সাবধানে থাকবেন। সমুদ্র পাড়ি দিয়ে আজ যখন আমি পেছনে তাকিয়েছি সুমনা, তখন দেখেছি সেই সমুদ্রের তীরে আজ আমি সম্পূর্ণ একা, নিঃসঙ্গ। আমার পেছনে কেউ নেই। আমার একমাত্র সন্তান আজ আমার কাছ থেকে লক্ষ যোজন দূরে। জানো সুমন, তোমার ছেলে এখন রাস্তায় ঠেলা গাড়ি চালায়, নিজের হাতে কামাই করে।
আজ আরিফ আমার চোখে আঙুল দিয়ে প্রমাণ করেছে ওই সঠিক আর আমি তুমি আর আমি মিলে ওর জন্য যে ভবিষ্যৎ গড়েছিলাম তা আরিফ প্রত্যাখ্যান করে চলে গেছে ঠিকই, কিন্তু জানো সুরমা, আজ রাস্তায় ওকে থেকে গর্বে আমার বুকটা ভরে গেছে। আজ মনে হচ্ছে আমার আরিফ নষ্ট হয়ে যায়নি, পরিশ্রমের উত্তপ্ত আগুনে পড়ে ও সত্যিকারের মানুষ হয়েছে। আজ উঁচু গলায় চিৎকার করে বলতে ইচ্ছে করছে, হ্যাঁ হ্যাঁ আরিফ আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান। টাকার পেছনে ছুটতে গিয়ে আমি হয়তো সত্যি সত্যি ওর উপর অন্যায় করেছি, হয়তো সত্যি সত্যি আমি ওর সেরকম যত্ন নিতে পারিনি যা নেওয়া উচিত ছিল। মিথ্যে অহংকার আড়ালে নিজেকে আমি সবসময় আরিফের কাছ থেকে লুকিয়ে রেখেছি। কখনো জানতে চাইনি ওর মনের দুঃখ কি, কি ওর কষ্ট। আজ ওকে রাস্তায় দেখে আবার বারবার মনে হয়েছে ছুটে গিয়ে ওকে বুকে জড়িয়ে ধরি, চিৎকার করে আমি ওর সামনে দুই হাত জোড় করে বলি, আমাকে মাফ করে দে খোকা, আমাকে তুই আর কষ্ট দিস নে খোকা, তুই আমাকে মাফ করে দে, তুই ফিরে আয় খোকা, ফিরে আমার বুকে ফিরে আয়, আমার বুকে ফিরে আয়। কত টাকা? 10,000। নেন। থ্যাংক ইউ। তাই নিন। মৌ, মৌ, আপনি কি চাইতে এসেছেন? মৌ, তোমার চুড়িগুলো। সব সম্পর্ক নিজের হাতে কবর দিয়ে স্বর্ণের চুরি দিয়ে সেই ভাঙা সম্পর্কের রক্তক্ষরণে মলম লাগাতে এসেছেন বুঝি? চুরির বিনিময়ে কি আপনাকে আবার ভালোবাসতে হবে, প্রেমের প্রতিদান দিতে হবে? ছি ছি। মৌ, তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। আমাকে চড় মেরে অপমান করে বাড়ি থেকে বের করে দেবার পরও আপনার আর আমার সম্পর্ক থাকবে ভাবলেন কি করে মিস্টার আরিফ? মৌ, চুপ করুন, আজ আমি আপনার কোনো কথাই শুনবো না। কি ভেবেছেন আপনি মানুষের মন মাটির খেলাঘর? যখন চাইলাম নিজের হাতে ভেঙে দিলাম, যখন চাইলাম আবার গড়ে নিব? না মিস্টার আরিফ, না, আমার মন এত সস্তা নয়। এই মন যাকে ভালোবাসে অন্তর থেকেই বাসে, কিন্তু আপনার বড়লোকি নজর সেদিন আমার ভালোবাসাকে দেখতে পাইনি। সেদিন আপনি আমার হাতের ওই মদের বোতলটিকেই দেখেছিলেন, কিন্তু আমার মনের ভিতরে সেই অনুভূতি দেখেননি, যে অনুভূতি আপনার জন্য আমাকে মদ কিনতে বাধ্য করেছিল। আমি এতদিন একা ছিলাম, একা থাকতে আমার কখনো কোনো অসুবিধা হয়নি মিস্টার আরিফ, তাই আমি একাই থাকতে চাই। আমার জীবন আপনার কোনো প্রয়োজন নেই। আমি খুব সাধারণ মেয়ে, কঠিন বাস্তবতার মাঝে মানুষ হয়েছি। আমাকে আমার মতো থাকতে দিন প্লিজ মৌ, তুমি কি আমাকে কোনো কথা বলার সুযোগই দেবে না? কথা বলার আর কোনো কিছু বাকি নেই মিস্টার আরিফ। এই মৌ আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল, কিন্তু এখন আমার ঘুম ভেঙে গেছে। স্বপ্নগুলো আমি আর মনে করতে চাই না। আপনি এখন আসুন। আমি মানুষ নামের কলঙ্ক, আমার কেউ নেই, আমার কেউ থাকতে পারে না। মোহাম্মদ রাসূলুল্লাহ। হ্যাঁ, ছোট সাহেব, কি হয়েছে ছোট সাহেব? আমার জন্মটাই নষ্ট মামা।
আমি অশুভ এক অপয়া সন্তান। নয়তো কেন সবাই আমাকে এভাবে দূরে ঠেলে দেয়? কোন পাপে ওরা আমাকে বারবার ভুল বুঝে? যাকে ভালোবাসি প্রাণ দিয়ে কেন সে এভাবে আমাকে আঘাত করে? হে খোদা, এ কোন পাপের শাস্তি তুমি আমাকে দিচ্ছ? কেন, কি হয়েছে? আপনারা কে কি করছে ছোট সাহেব? নিজের পরিশ্রমের কামাই তিল তিল করে জমিয়ে গহনার দোকান থেকে মোয়ের বন্ধক রাখা চুরি ছাড়িয়ে নিয়ে গিয়েছিলাম, কিন্তু মৌ সে চুরি ফিরিয়ে দিয়েছে। ও চুরির মাঝে দেখেছে আমার স্বার্থ, দেখেছে আমার মধ্যে বড়লোকের নোংরা মনটাকে, দেখেনি আমার ভালোবাসা, বুঝেনি আমার অনুভূতি। মামা, মামা, ও আমাকে প্রত্যাখ্যান করেছে। ও আমাকে বলেছে ওর জীবনে আমার কোনো প্রয়োজন নেই। আমার জীবনটা ব্যর্থ হয়ে গেছে মামা, আমার জীবনটা ব্যর্থ হয়ে গেছে মামা, ব্যর্থ হয়ে গেছে। আপনি আপনি আবার কেন এসেছেন? ওকালতি করতে পাঠিয়েছে আপনাকে? ওকালতি করতে পাঠাইছে। সেদিন ছোট সাহেবের বাপ আমারে কইছিল আরিফের উকিল। আজ তুমিও কইতেছ উকিল? আমি আরিফের উকিল। আমার ছোট সাহেবের ওকালতি করতে আমি আইছি। ওকালতি করে মামলায় জেতা যায় মামা, ভাঙা মন জোড়া দেওয়া যায় না। আরে মন তো ভাঙনের কথা ছোট সাহেবের, তোমার মন ভাঙবে কেন? সে কারণ, যেই কারণে ছোট সাহেব প্রাসাদের আরাম আয়েশ থুইয়া বস্তিতে এসে থাকতেছে, তুমি তো সেই কারণ। যার লেগা বড় সাহেব আর ছোট সাহেবের মধ্যে ঠান্ডা লড়াই চলতেছে, তুমি তো সেই কারণ যে একটা কোটিপতি পোলারে রাস্তায় ঠেলা গাড়ি আলা বানায় দিচ্ছ। আমার ছোট সাহেব তোমার লেগে কত কষ্ট করে চুরি বানায় আনছিল, তুমি ফিরে দিছ। যে হাতে চুরি আছিল সেই হাতে ফসকাগুলো তোমার নজরে পড়ে নাই। সারাটা জীবন আমি ছোট সাহেবের লগে কাটাইছি, লোকটাকে চিন্তা আমার কোনো বাকি লাগবে না। ছোট সাহেব তোমার খুব ভালোবাসে, নিজের জীবনের চাইতে ভালোবাসে। সেই ভালোবাসাটা নেই, আজ তোমার কাছে ছুটে আইছিল বা তুমি তারা ফিরে নিছ। দুনিয়ার সব মায়ের সাথে করতে পারে, তোমারে যে বলতে পারবো না মা। দরকার হলে নিজের জীবন দিয়ে দিব, কিন্তু তোমারে বলতে পারবো না মা। তুমি আমার ছোট সাহেবের মনে শান্তি দাও মা। আমি 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 তোমার কাছে হাত জোড় করতে হয়েছি মা। আমার ছোট সাহেবের ফিরিয়ে দিও না মা, আমি ফিরে দিও না, ফিরে দিও না মা। আসিফ চৌধুরীর টেন্ডার পামু কি করিয়া? টেন্ডার তোমাদের নামে করাতে হলে আগে আসিফ চৌধুরীকে বাধা দিতে হবে। টেন্ডার পাওনের লেগা দরকার হইলে আসিফ চৌধুরীকে খুন করে ফেলামো। খুন খারাপের মধ্যে গেলে টেন্ডার ক্যান্সেল হয়ে যেতে পারে। আসিফ চৌধুরীর পাশে কেউ নেই, সে এখন একা। তুমি শুধু তাকে থ্রেট করে দিলেই
ও টেন্ডার জমা দেবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা রাস্তা আটকেছো কেন? আপনার সাথে কথা বলার জন্য। আপনি আগামীকাল সিটি কর্পোরেশনে টেন্ডার জমা দিতে যাইবেন না? কেন? এই বছরের টেন্ডার আমাগো। অসম্ভব। আরিফ কনসোর্টিয়াম প্রতি বছরের মতো টেন্ডার জমা দেবে এবং টেন্ডার পাবে। তোমাদের কোনো হুমকি আমাকে আমার সিদ্ধান্ত পরিবর্তন করাতে পারবে না। ও তাই নাকি? ওই বুঝে কই কি কালারে তো সিস্টেম গড়ন লাগবো। ছাড়ো, রাস্তা ছাড়ো, নইলে আমি পুলিশ ডাকবো। আসিফ চৌধুরী, যাওয়ার আগে তোমারে কয়া যায়, সিটি কর্পোরেশনে যদি তোমারে দেখি তাহলে তোমার লাশ ফলাই দেবো। আর চল। চর মেরেছে? হ্যাঁ মারছে, তাতে তোমার কি? তোমার লোকে তো ওই বাড়ির কোনো সম্পর্ক নাই। আসিফ চৌধুরী এবার বুঝুক মজা কত। তোমার মতো পোলা যদি তার পাশে থাকতো তাহলে কি শুয়ারের বাচ্চা বাচ্চু আমার বড় সাহেবের কালে কি চোর মারতে পারতো? কি নাম বলে মাস্তানটার? বাচ্চু। বাচ্চু? তোর থাপ্পড়ের জবাব আমি থাপ্পড় দিয়ে দিলাম। আর যে হাত দিয়ে তুই আসিফ চৌধুরীর কালে থাপ্পড় মেরেছিস সেই হাত আমি নিয়ে নেব। সেই হাত আমি নিয়ে নেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? মামা, আরিফ ভাইয়া কোথায়? আরিফরে কি দরকার? মামা, বাচ্চু থানায় অভিযোগ করেছে হ্যাঁ। আরিফ ভাইয়া তার আস্তানায় ঢুকে তাকে খুন করতে চেয়েছিল। ব্যর্থ হয়ে তাকে মারাত্মকভাবে আহত করেছে। তাই আরিফ ভাইয়াকে আমার সাথে একটু থানা যেতে হবে। বাহ সোহেল, বাহ। একজন মাস্তানের কথা আজ তুমি আমাকে গ্রেফতার করতে এসেছো, অথচ কোন সাধারণ মানুষের অভিযোগে তো তুমি কোন মাস্তান গুন্ডাকে ধরনি। স্বীকার করছি ভাইয়া, আসলে পুলিশ সাক্ষীর অভাবে কোন ক্রিমিনালের বিরুদ্ধে কিছুই করতে পারে না। কিন্তু ভাইয়া, এই ক্ষেত্রে সাক্ষী দিয়েছে বাচ্চুর আস্তানার কিছু ছেলে। ভাইয়া, আপনাকে আমাদের সাথে থানায় যেতেই হবে। আমাকে কি গ্রেফতার করা হচ্ছে? না ভাইয়া, না। যে হাত আমার ভবিষ্যৎ করেছে, যে হাত নিজে যুদ্ধ করে আমার বিয়ে দিয়েছে, সেই হাতে হাত করা পড়াবার মতো ধৃষ্টতা আমার নেই। আমি আপনাকে সসম্মানে থানায় নিয়ে যাব। ঠিক আছে, চলো। না না, আমার ছোট সাহেবের আপনি নিতে পারবেন। মামা, তুমি কোনো চিন্তা করো না, আমি যাবো আর আসবো। চলো চলো। আই এম সরি আরিফ ভাইয়া, কেসের ধারাটা খুবই জটিল। জামিন পেতে একটু সময় লাগবে। আরিফের জামিন আমি নিয়ে এসেছি। উকিল সাহেব, দিন। আরে ভাইয়া, আপনার জামিন হয়ে গেছে। সোহেল, তুমি মিস্টার আসিফ চৌধুরীকে জানিয়ে দাও ওনার জামিনদার হবার কোনো প্রয়োজন নেই। বলো, আরিফকে বলো সন্তান হিসেবে নয়,
আমিও জামিন নিয়েছি একজন নাগরিক হিসেবে আর একজন নাগরিকের সম্মান বাঁচাবার জন্য। আমি তোর সারা শরীর টুকরা টুকরা কইরা বলাবো। সাথে সাথে উনি মারা গেছেন। না আঙ্কেল না, ভুলু মামা মরতে পারে না। এই যে দেখুন আঙ্কেল, আঙ্কেল দেখুন ওনার শরীর এখন গরম আছে। আসুন আসুন দেখুন দেখুন। আই এম সরি আরিফ, হি ইজ ডেড। না আঙ্কেল না, ওই পবিত্র মুখটা ঢাকবেন না। আবার আবার আমার মামা মরতে পারে না। শান্ত হও আরিফ, আরিফ শান্ত হও। নো আঙ্কেল নো নো। আপনি কি বলছেন আঙ্কেল? আমি শান্ত হব? আমি কি করে শান্ত হব? সারা জীবন যে আমাকে বুকে আগলে রেখেছে, দিয়েছে বাবার আদর, মায়ের স্নেহ, সেই মামার মৃতদেহ আজ আমার চোখের সামনে। আমি কি করে শান্ত থাকবো আঙ্কেল? আমি কি করে শান্ত থাকবো আঙ্কেল? বলো বাবা, আমি কি করে শান্ত থাকবো? বলো বাবা, আমি কি করে শান্ত থাকবো? বলো বাবা, তুমি বলে দাও, তুমি বলে দাও। ডোন্ট টাচ হিম। আরিফ, তুই কি বলছিস? তুই? হ্যাঁ মিস্টার আসিফ, হ্যাঁ, ভুলু মামাকে ছোঁয়ার অধিকার আপনার নেই। জন্ম পরিচয় ছাড়া আপনি আমাকে কিছু দিতে পারেননি, কিন্তু এই দরিদ্র লোকটি সারাটি জীবন শুধু আমাকে দিয়ে গেছে, বিনিময় কিছুই পাইনি। আমি জানি আরিফ, আমি জানি। বলু সারা জীবন তোকে তাই দিয়েছে যা আমি দিতে পারিনি। তাই বলু শেষ কাজটা আমাকে করতে দে। অসম্ভব। ভুলু মামার সব কিছুর দায়িত্ব আমার। আমি নিজ হাতে তাকে দাফন করব, নিজের কাঁধে করে তাকে আমি গোরস্থানে নিয়ে যাব। সেখানে
সহযোগিতার প্রয়োজন আমার নেই। আর শুধু একটা কথাই বলতে চাই, যদি কোনোদিন পৃথিবীতে আবার মানুষ হয়ে জন্মায়, তাহলে যেন আমি ভুলু বাবাকে বাবা বলে ডাকার সুযোগ পাই, বাবা বলে ডাকার আমি সুযোগ পাই। ভুলু বাবা, ভুলু বাবা। ভুলু মামার লাশ আমি নিজের হাতে দাফন করব, সেখানে আপনার কোনো সহযোগিতার প্রয়োজন নেই। জন্ম পরিচয় ছাড়া আপনি আমাকে কিছু দিতে পারেননি, কিছুই দিতে পারেননি, কিছুই দিতে পারেননি। যদি কোনোদিন আবার পৃথিবীতে মানুষ হয়ে জন্মায়, তাহলে আমি যেন ভুলু মামাকে বাবা বলে ডাকার সুযোগ পাই, 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 ডাকার সুযোগ পাই। সর্বনাশ, এর তো জ্ঞান নেই, অ্যাটাক করেছে। ডন, হাসপাতাল নিতে হবে, মহানগরে ফোন কর। হ্যালো, মহানগর হাসপাতাল। বাদল না? আসিফের দুটো আর্টারি 90% বন্ধ হয়ে গেছে। আজকে অপারেশন করতে হবে, নয়তো ওনাকে বাঁচানো যাবে না। অপারেশন হলে বাঁচবে তো? জীবন মৃত্যুর কথা বলা যায় না, সবকিছু আল্লাহর হাতে। আপনি অপারেশনের ব্যবস্থা করুন। বাদল, আমার মনে হয় আমি আর বাঁচবো না। উকিলকে খবর দাও। আমি আমার সমস্ত সম্পদ আরিফের নামে লিখে দিতে চাই। তুমি আরিফকে খবর দাও। তুমি চিন্তা করো না তো, অপারেশন হলে দেখবে সব ঠিক হয়ে যাবে। তবু আমি চাই তুমি উকিলকে আসতে বলো। ঠিক আছে, আমি এক্ষুনি খবর দিচ্ছি। এই তোমার পলিটিক্স, সারা জীবন গোলামি করেছি আমরা, আর এখন সবকিছু পাবো আরিফ? অসম্ভব। আস্তে কথা বল, মাথা ঠান্ডা করে শোন। কাটাবাচ্চুকে ঢাকা শহরের সব সন্ত্রাসী দিনে তৈরি হতে বল। অপারেশন টেবিলই আজ আসিফকে শেষ করে দিতে হবে। আরিফ যদি বাধা দিতে আসে, তাহলে তাকেও। গুড ডিসিশন ড্যাড, তোমার এই সিদ্ধান্তের অপেক্ষাতে এতদিন ছিলাম। আসিফও থাকবে না, আরিফও থাকবে না, ওদের সবকিছু তখন চলে আসবে আমাদের হাতে। কি বলছেন আপনি? হ্যাঁ, ওই বাদলের কারণেই আজ থেকে 20 বছর আগে মারা গেছে তোমার মা। কি? বাদল নিজের হাতে সেদিন স্যালাইনে বিষ মিশিয়েছিল। হাসপাতালে ঢোকার সমস্ত রাস্তা সিল করে দে, কেউ ঢুকবেও
আছে। হ্যালো, আমি এক্ষুনি ফোর্স নিয়ে আসছি। ওকে, আসিফকে জলদি ওটিতে নেওয়ার ব্যবস্থা করো। জি স্যার। ওকে। ওই ডাক্তার, আর এক পায়ে গুলি করে তোর বুক ঝালসুরা করে দেব। তোর অপারেশন আমি করব। ডাক্তার, জলদি অপারেশন থিয়েটারে নিয়ে যান। কারেন্ট চলে গেছে, জলদি কারেন্টের ব্যবস্থা করো। কুইক, এভাবে অন্ধকারে অপারেশন করা সম্ভব নয়।
বিশ্বাসঘাতক বেঈমান, তোরা ছিলি রাস্তার ফকির। আমার বাবা তোদেরকে রাস্তা থেকে তুলে এনে প্রতিষ্ঠিত করেছিল। আমার অসুস্থ মাকে স্যালাইনের ব্যাগে বিষ মিশিয়ে সেই প্রতিদান তুই দিয়েছিস। আমার অসুস্থ মাকে অসহায়ভাবে হত্যা করেছিস। তোদের মতো পাপীদের এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। ওয়েলকাম ব্যাক মিস্টার আসিফ। ডাক্তার, আমার ছেলে, আমার আরিফ কোথায়? তোমার ছেলে এখানেই আছে। সন্ত্রাসীদের সাথে মোকাবেলা করে ও শুধু তোমাকেই নয়, পুরো হাসপাতালের রোগী, ডাক্তার, নার্স সবাইকে বাঁচিয়েছে। ওর মতো সন্তান সমস্ত বাবার গর্ব, দেশ ও জাতির গর্ব। আরিফ, আমার কাছে আরিফ, তোর কাছে আয়। বাবা, কতগুলো বছর আমার কাছ থেকে দূরে সরে আছিস। আয় বাবা, আমার কাছে আয়। আয় বাবা। যাও আরিফ। আয় রে আরিফ, আয়। বাবা, তোর প্রতি আমি অনেক অবহেলা করেছি, অনেক অন্যায় করেছি। না বাবা, বাবা কখনো অন্যায় করে না, অন্যায় করে সন্তান। ওই শয়তান বাদলের জন্য, ওই শয়তান বাদলের জন্য আমি তোমাকে ভুল বুঝেছিলাম। ও আমার মাকে হত্যা করেছে। তোমার আর আমার সম্পর্কের মাঝে দেয়াল সৃষ্টি করেছে। ও বাবা, ওর পাপের শাস্তি পেয়ে গেছে। আজ থেকে বাপ বেটার মাঝে আর কোনো লড়াই থাকবে না। বাবা, বাবা তুই আমাকে ক্ষমা করো। বাবা, বাবা তুই আমাকে ক্ষমা করো। চুপ কর, চুপ কর। করতে পারি, করতে পারি একটা শর্তে, যদি যদি আমার বৌমাকে দিয়ে তুই আবার তোর বাড়িতে ফিরে যাস। কি বাবা, যাবে না? তুমি যাবে এই পাগলার বাড়িতে? যাবো বাবা, আমি যাবো। আরে ভাইয়া, এবার আপনাকে আমাদের সাথে যেতে হবে। চলুন। দোয়া করি আল্লাহ তোমাদের সুখে রাখুক। ওদের রুমে নিয়ে যাও, যাও।